हेलो बच्चों, क्या हालचाल। आशा करছি সবাই ভালো আছো। আর আজ আমরা আলোক বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ আলোর প্রতিসরণ রিফ্রাকশন অফ লাইট এটা শুরু করব। আজকে প্রথম দিন এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন। আজকে আমরা প্রাথমিক টার্ম শিখব এবং সঙ্গে সঙ্গে যেগুলো নেসেসারি রিলেশন যেগুলো আছে তো সেই টার্মগুলো আমরা আজ প্রথম দিন সুন্দরভাবে শিখব। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুজিত সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর পিয়ারাসি ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। আমরা শুরু করছি চ্যাপ্টার আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ তোমাদের বইয়েতে দুভাবে ভাগ করা আছে, একটা আছে সমতল তল দ্বারা প্রতিসরণ আর একটা আছে বক্রতলে প্রতিসরণ। আমরা দুটোকে আলাদাভাবেই পড়বো। প্রথম আজকে যেটা শুরু হবে সেটা হলো সমতলে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ, সমতলে আলোর প্রতিসরণ। ঠিক আছে, সাপোজ ধরো একটা দুটো মাধ্যম আছে। সাপোজ ধরো উপর দিকটা আমি ধরলাম একটা মাধ্যম, এটা ফার্স্ট 1 নম্বর মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম। তো আলোর প্রতিসরণ অর্থাৎ আলোর যেমন আমরা পড়ছিলাম আলোর প্রতিফলন ধর্ম দেখা যায়, তার সঙ্গে সঙ্গেই আলোর কিন্তু প্রতিসরণ ধর্ম দেখা যায়। প্রতিসরণ মানে কি? যখন ধরো একটা লাইট একটা মাধ্যম থেকে গিয়ে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, দ্বিতীয় কোনো মাধ্যম, যে মাধ্যমের হয়তো তার ঘনত্ব আলাদা, ঠিক আছে, তো তার ক্ষেত্রে কি হয়, আলোর গতিপথের যে দিক সেই দিকের কিছুটা পরিবর্তন হয়। অর্থাৎ সাপোজ ধরো একটা আলো এইভাবে আসছিল, এইভাবে এসে একটা মাধ্যমের উপর এসে পড়লো, ঠিক আছে, মানে এই যে দুটো যে মাধ্যম আছে ওই দুটো মাধ্যমের একটা বিভেদ তল আছে, সেই বিভেদ তল বরাবর ধরো আলোটা এসে পড়লো। তো ও আলোটা কি হবে, আগের বারের মতো সে একটা লম্ব করো, একটা লম্ব থাকবে এইভাবে। লম্বের সঙ্গে কি হয়, ও যাওয়ার কথা ছিল কোন দিক, একবারে এই স্ট্রেট বরাবর যাওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু কি হয় যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে আলো ও ওই সোজা না গিয়ে অন্য কোনো দিকে বেঁকে যায়। এইভাবে এসে আলো এইভাবে প্রথম মাধ্যম দিয়ে আলো আসছিল, যা দুটো মাধ্যমের বিভেদ তলে পড়ে গেছে, কি হয়ে গেছে, ও একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ও অন্যদিকে বেঁকে যাচ্ছে। অর্থাৎ মেন ব্যাপার হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ওর দিক পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলি আলোর প্রতিসরণ। অর্থাৎ কিছুটা আলো তার মূল পথ থেকে সরে গেল, এই ব্যাপারটাকে বলা হয় আলোর প্রতিসরণ। তো দেখো, তাহলে আমি এর সংজ্ঞা লিখলে কি পাবো, তাহলে সংজ্ঞাটা একটু লিখি। এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আলোক রশ্মি তির্যকভাবে প্রবেশ করার সময় বিভেদ তলে, বিভেদ তল কোনটা, এইটা, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, দুটোর বাউন্ডারি হচ্ছে এটা হচ্ছে বিভেদ তল। ওখান থেকে লাইটের অভিমুখের পরিবর্তন হবে। আলোক রশ্মির গতির অভিমুখ পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আলোর প্রতিসরণ বলে, এই হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে কি হলো, একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যখন আলো আসছে সে আলোর গতিমুখের পরিবর্তন করে যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে বিভেদ তল দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার দেখো দুটো ব্যাপার কিন্তু ঘটতে পারে। আমি এখানে যে ডায়াগ্রামটা দেখিয়েছি এখানে কি বলছি বলতো, আলোটা আসছিল এইভাবে, সে হচ্ছে লম্বের দিকে বেঁকে গেছে। এমনটা তো হতে পারে যে লাইটটা ওই দিক বরাবর বেঁকে গেল। আর একটা ডায়াগ্রাম আমি এখানটা বানাচ্ছি, দেখো সাপোজ ধরো এটা একটা বিভেদ তল আছে, এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, আলো এভাবে আসছিল, ঠিক আছে। তো এর দেখো লম্ব এইভাবে আছে,
এটা লম্ব আছে, তো যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, কিন্তু ওই বরাবর না গিয়ে লাইট কি হয়ে গেছে, এই লম্বের থেকে আরো দূরের দিকে অর্থাৎ এই দিক বরাবর বেঁকে গেছে। এমনটাও তো হতে পারে, দুটো কেস হতে পারে। দেখো, আলো আসছিল, সে লম্বের দিকে বেঁকে গেছে, এই দিক থেকে এই দিকে বেঁকে গেছে, আবার এমনটা তো হতে পারে লম্ব থেকে বাইরের দিকে বেঁকে গেল। দুটো কেসই হতে পারে। এবার কখন কখন হবে তার কন্ডিশন আছে, যখন কোনো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে, অর্থাৎ এখানে উপরে লঘু মাধ্যম, লঘু মানে যার ঘনত্ব কম, আর এটা হচ্ছে ঘন মাধ্যম, ঘন মানে যার ঘনত্ব বেশি। লঘু মাধ্যম মানে তুমি ভাবতে পারো বাতাস, আর ঘন মাধ্যম মানে জল। অর্থাৎ যখন তুমি জলে মানে ওপর থেকে কোনো একটা লাইটকে জলের উপর ফেলাবে, সেই লাইট কিন্তু জলের ভিতরে গিয়ে এই ভিতর দিকে আরো বেঁকে যাবে, অর্থাৎ এই লম্ব আছে লম্বের দিকে বেঁকে যাবে, ঠিক আছে। আর যদি উল্টোটা হয়, ধরো তুমি উপর দিকটাতে জল রাখছো, তুমি জল থেকে জলের ভিতর থেকে একটা টর্চ লাইট জ্বালালে, তো সে লাইটটা কি হলো না, ওই জল ভেদ করে বাইরে বাতাসে আসবে, তার ক্ষেত্রে কি হবে, লম্বের থেকে আরো দূরের দিকে সরে যাবে ওইটা। তাহলে এখানে আমি কি কন্ডিশন লিখবো, এখানে উপরটা হচ্ছে ঘন মাধ্যম, এটা লঘু। তাহলে কি হলো, লঘু থেকে ঘনতে এলে আলোক রশ্মি লম্বের দিকে বেঁকে যায়, আর যদি ঘন থেকে লঘুতে যায় তাহলে আলোক রশ্মি লম্বের থেকে দূরের দিকে বেঁকে যায়। এটাই হচ্ছে ব্যাপার। আবার দেখো, আমরা যেমন প্রতিফলনের ক্ষেত্রে করছিলাম আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এখানে আমরা কি করব, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন কোণ, প্রতিসৃত কোণ, এই ধরনের ব্যাপারগুলো আসবে। তো আমি সেগুলো দেখাচ্ছি। দেখো, লম্বের সঙ্গে এই যে কোণ, এটা হয় আপতন কোণ, জানো আই। আচ্ছা, আবার দেখো লম্বের সঙ্গে এই যে কোণটা, এটা কি হয়, প্রতিসৃত কোণ হবে। এখানে যেহেতু প্রতিসরণ আছে, এটা প্রতিসৃত কোণ। এখানে হবে, এখানেও হবে, এখানে এইটা হবে আই আপতন কোণ, আর এইটা হবে প্রতিসৃত কোণ আর। তাহলে এখানে আমি কি বললাম, এখানে আই হলো আপতন কোণ, আপতন কোণ, আর আর হলো এখানে প্রতিসৃত কোণ, প্রতিসৃত কোণ। এই ব্যাপারটা দেখো, ফার্স্ট কেসে এখানে কিন্তু আলোক রশ্মি এই দিকে বাঁকছে, যাওয়ার কথা ছিল এইখানে, কিন্তু অনেকটা এই দিকে সরে গেছে। এটা দেখতে পাচ্ছি, এটা লম্বের দিকে, লম্বের দিকে। আর নিচের কেসটা দেখো, লম্ব থেকে ওই দিকে সরে গেছে, দূরের দিকে। তাহলে এখানে তুমি কি বলবে, লম্বের বিপরীতে, লম্বের বিপরীতে, লম্বটা আছে ওই দিকে, তার থেকে দূরের দিকে সরে গেছে, এটাই। আচ্ছা, এইবার যেমন আমরা প্রতিফলনের সূত্র পড়ছিলাম, তেমনি প্রতিসরণও তার উপর স্পেশালাইজেশন করে দুটো সূত্র আছে। তো সেই দুটো সূত্র আমরা এবার ডিসকাস করব। হেডিং লাগাও, প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্র, দুটো সূত্র আছে। এর যে ফার্স্ট যে সূত্রটা আছে সেটা তোমরা জানো, আমরা প্রতিফলনের যে সূত্রটা বলছিলাম সেখানে কি ছিল, সেখানে পরিষ্কার বলা ছিল যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুর উপর অঙ্কিত অভিলম্ব পরস্পরে কি হয়, একই সমতলে অবস্থান থাকে। এখানেও সেম, এখানেও কি থাকবে, এখানে থাকবে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুর উপর অঙ্কিত অভিলম্ব পরস্পর একই তলে থাকবে, একদম সেম, ঠিক আছে। তাহলে লিখো 1 নম্বর, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, অর্থাৎ এটা আপতন বিন্দু ছিল, এটা ও, ওর উপর যে অঙ্কিত লম্ব নর্মাল এটা, বা এর ক্ষেত্রে একই আপতন বিন্দু এটা, তারপর যে অঙ্কিত লম্ব, ওরা পরস্পর কি থাকবে, একই সমতলে থাকবে, একই সমতলে থাকে। বোঝা গেল? এটা আমাদের চেনা সূত্র ছিল। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে স্নেলের সূত্র। স্নেল হচ্ছে একজন সায়েন্টিস্ট, তার নাম অনুসারে স্নেলের সূত্র। আর স্নেলের সূত্রতে কি বলা হচ্ছে, অর্থাৎ আমরা এখানে কি দেখলাম বলতো, একটা আপতন কোণ থাকে, একটা প্রতিসৃত কোণ থাকে,
ঠিক আছে, আপতন কোণ এবং প্রতিসরণ কোণের কীরকম সম্পর্ক, সেই সম্পর্ক থেকেই আসবে স্নেলের সূত্র। তো 2 নম্বর হেডিং লাগাও, স্নেলের সূত্র। এটা হবে স্নেলের সূত্র, প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র বলা হয় এটাকে। সেটা কি বলা হবে, যে আপতন কোণের সাইন অর্থাৎ সাইন আই বলতে পারো, আর প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন আর, ওদের যদি তুমি অনুপাত বের করো অর্থাৎ সাইন আই বাই সাইন আর, সেটা সমান কি আসবে, একটা সামথিং ধ্রুবক। ঠিক আছে, অর্থাৎ আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে। এটা সিম্পল। তো দেখো এখানে তির্যক আপতনের ক্ষেত্রে, তির্যক আপতনের ক্ষেত্রে এই দেখো বারবারই তির্যক আপতন কেন বলা হচ্ছে বলো তো। দেখো এখানে ছিল তির্যক ভাবে প্রবেশ করে, এখানেও আছে তির্যক ভাবে আপতন। তার মানে এটাই যে এই আলোক রশ্মি যখন লম্ব থেকে দূরে অর্থাৎ একটা যে কোনো একটা অ্যাঙ্গেল নিয়ে যখন প্রবেশ করবে তখনই এইগুলো ভ্যালিড হবে। তার ক্ষেত্রে এই পার্টিকুলার কেস, যদি আলোক রশ্মি লম্বভাবে পড়ে তার ক্ষেত্রে কোনো রকম তার গতিপথের দিকের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, সে যেমন আসছিল সোজাভাবে সে সোজাভাবেই চলে যাবে। এটাই হচ্ছে, ওই জন্য বারবার বলে দেওয়া হচ্ছে যেগুলো সব তির্যক আপতনের ক্ষেত্রে প্রযোজ্য। আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন, সাইন এর অনুপাত, এর অনুপাত কি হবে, ধ্রুবক হবে, ধ্রুবক হবে। এবং আরো বলেছে কি, এই যে ধ্রুবক, এই ধ্রুবক কার উপর নির্ভর করবে, ওই মাধ্যমের প্রকৃতির উপর। যেমন তুমি মাধ্যম ইউজ করবে তার উপর ডিপেন্ড করে এই ধ্রুবকের মান চেঞ্জ হবে। এবং সঙ্গে সঙ্গে তুমি কোন কালারের লাইট পাঠাচ্ছ, তুমি লাল কালারের আলো পাঠাচ্ছ না নীল পাঠাচ্ছ না হলুদ পাঠাচ্ছ, তার উপর ডিপেন্ড করে এই ধ্রুবকের মান চেঞ্জ হবে। তাহলে ব্যাপারটা লিখে নাও, রাখো যে এই ধ্রুবকের মান, এই ধ্রুবকের মান মাধ্যম দুটির প্রকৃতি ও মাধ্যম দুটির প্রকৃতির উপর নির্ভর করে অবশ্যই, তার সঙ্গে সঙ্গে আপতিত ও আপতিত আলোর বর্ণের উপর নির্ভরশীল, আলোর বর্ণের উপর নির্ভরশীল, নির্ভরশীল এটাই বলা হচ্ছে। তাহলে কি বলা হলো বলো তো এখানটাতে, এখানে যেটা বলা হলো দেখো, আপতন কোণের সাইন অর্থাৎ সাইন আই, আই তো ছিল আপতন কোণ, তার সাইন নিচ্ছি সাইন আই ডিভাইডেড বাই সাইন অফ, এই যে প্রতিসরণ কোণের সাইন মানে সাইন অফ আর, তার অনুপাত করলে কি হবে, ওটা সমান হবে ধ্রুবক, সামথিং ধ্রুবক। ধ্রুবকের মান কত হচ্ছে আমি মিউ। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমার স্নেলের সূত্রের গাণিতিক রূপ, সাইন আই বাই সাইন আর সমান মিউ। তাহলে মিউটা কি, মিউটাই বোঝাবে মাধ্যমের প্রতিসারাঙ্ক, মাধ্যমের প্রতিসারাঙ্ক। ঠিক আছে, দেখো প্রতিসারাঙ্ক জিনিসটা কি জাস্ট একটু বলে দিই, যে প্রতিসারাঙ্ক হচ্ছে মাধ্যমের এমন একটা কোয়ালিটি যেটা নির্দেশ করে যে ও আলোক রশ্মি আমার মিডিয়ামে প্রবেশ করলে কতটা বাঁকবে। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে যেটা বলা ছিল আমার, যে তাহলে এই মিউ অর্থাৎ মাধ্যমের প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি সেটা হবে, আর একটা হচ্ছে আপতিত আলোর বর্ণ। আলোর বর্ণ মানে কি বলতো, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ আলোর বর্ণ মানে তুমি বলতে পারো ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য আলোর, তার উপর ডিপেন্ড করে মিউ। তাহলে এবার আমাকে তাহলে দেখতে হবে যে মিউর সঙ্গে ল্যামডা, অর্থাৎ মিউ মানে মাধ্যমের প্রতিসারাঙ্ক আর ল্যামডা মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ওদের মধ্যে কীরকম সম্পর্ক, মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মিউর মান বাড়বে না কমবে। ঠিক আছে, এইভাবে কি সম্পর্ক আছে দেখবো আমরা। তাহলে সবাই হেডিং বানাও যে মিউ ও ল্যামডা এর সম্পর্ক,
মিউ ও ল্যামডার মধ্যে কি সম্পর্ক। অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি করা যায়, দেখা গেছে যে মিউর সঙ্গে ল্যামডা পার্টিকুলার এরকম একটা সম্পর্কে সম্পর্কিত হয় আর কি। মিউ সমান হয় a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এখানে এ বি হচ্ছে ধ্রুবক, এখানে অবশ্যই লিখে রাখবে এ বি এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে আমি মোটামুটি যদি মিউর সঙ্গে ল্যামডাটা সম্পর্ক বের করতে চাই কি পাবো বলো তো? আমি মোটামুটি বলতে পারি এরকম, মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা স্কোয়ার। দেখো এখানে 1 বাই হয়ে যাচ্ছে, আমি যদি কনস্ট্যান্টগুলোকে যদি অ্যাভয়েড করে দিই এরকম একটা সম্পর্ক পেতে পারি। এইটা তাহলে আমি তো মিউর সঙ্গে ল্যামডার একটা গ্রাফ করতে পারি। গ্রাফটা কিরকম হবে, যার আমি এই দিকে রাখবো আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর এই দিকে রাখবো মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ। আমি দেখো যখন আমি ল্যামডার মান বাড়াবো অর্থাৎ নিচে বাড়বে, নিচে বাড়া মানে কি আলটিমেট মিউর মান কমবে। তার মানে ল্যামডা বেড়ে গেলে মিউর মান কমে যায়। তার মানে দেখো ব্যাপারটা কি হবে, আস্তে আস্তে করে যখন ল্যামডা বাড়াবো, ল্যামডা যখন আস্তে আস্তে বাড়বে তখন মিউর মান আস্তে আস্তে করে কমবে, মানে ব্যাপারটা এইভাবে নামবে। ঠিক আছে, ল্যামডার মান বাড়ছে মিউর মান কমতেছে এইভাবে, মানে জাস্ট গ্রাফটা এইরকম আসবে। এটা হচ্ছে মিউর সঙ্গে ল্যামডার ভেরিয়েশন। আচ্ছা, তাহলে পার্টিকুলার আমরা আমাদের দৃশ্যমান বর্ণালীর যে 7টা বর্ণ আছে, আমি যেটা বলছিলাম ভিপ জিওর বেনিয়া সহকলা, তো সেই অনুযায়ী সাজালে কি হবে, দেখো ভিপ জিওর এটা হয়েছে 1 2 3 4 5 6 7টা ভিপ জিওর কালার ভায়োলেট, মানে এখান থেকে হচ্ছে বেনিয়া সহকলা হচ্ছে বেনিয়া সহকলা, আর ফর রেড লাল, আর ভি ফর ভায়োলেট বেগুনি। আমরা কি জানি বলতো, লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। অর্থাৎ এই যে লাল বর্ণ, এই লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ল্যামডার মান হচ্ছে বেশি, সর্বোচ্চ হয়। আর এই ভায়োলেট যেটা বেগুনি, বেগুনির ক্ষেত্রে ল্যামডাটা কি হয়, সব থেকে কম হয়। তার মানে যত তুমি এই দিক থেকে এই সিরিজে যত এই দিক থেকে এই দিকে যাবে তত ল্যামডার মান ক্রমশ বাড়তিছে। আবার ল্যামডার মান বেড়ে যাওয়া মানে কি মিউর মান কমবে। তার মানে কি হয়, যত এদিক থেকে এদিকে যাবে তত এই লাইটগুলোর জন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক আস্তে 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 করে কমবে। ঠিক আছে, এইভাবে তাহলে এটা লিখো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের দিক, অর্থাৎ আস্তে আস্তে করে ওইদিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তিছে, বাড়তে বাড়তে এটা ম্যাক্সিমাম, এটা সব থেকে মিনিমাম, সবচেয়ে কম। দেখো এই ল্যামডা কম মানে কি, এর মিউর মান সর্বোচ্চ হবে, তাহলে এখানে মিউ কি হবে, মিউর মান হবে বেশি, আর এখানে মিউ কি হবে, এখানে মিউ হবে কম। যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার মিউর মান বেশি, প্রতিসারাঙ্ক বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার প্রতিসারাঙ্ক কম। এই হচ্ছে আমাদের বিভিন্ন বর্ণের আলোর জন্য। এবার মাঝেরগুলো কি হবে, আস্তে আস্তে করে ল্যামডা বাড়বে ওদিকে, কারণ আস্তে আস্তে করে মিউর মান কমবে এইভাবে যাবে। আবার একটা ছোট্ট একটা ভেরিয়েশন আছে, আমরা বলছিলাম যে উষ্ণতা টেম্পারেচার এমন একটা ফ্যাক্টর, ও সবের উপর কাজ করে আর কি, মানে সবের ভেরিয়েশন আনতে পারে টেম্পারেচার এমন একটা ব্যাপার। তো এখানেও দেখবো আমরা যে উষ্ণতা পরিবর্তন করার ফলে গ্যাসীয় মাধ্যমে, বিশেষ করে এটা ভালো বোঝা যায় যে উষ্ণতা পরিবর্তনের ফলে গ্যাসীয় মাধ্যমে প্রতিসারাঙ্কের কি পরিবর্তন হয়, উষ্ণতা বৃদ্ধিতে মাধ্যমের, বলতে পারো গ্যাসীয়, পার্টিকুলার গ্যাসীয় ক্ষেত্রেই হয়, প্রতিসারাঙ্কের মান পরিবর্তন। জাস্ট আমরা সম্পর্কটা দেখাবো আর কি, বিশেষ কিছু বলবো না এখান থেকে। এখানে এটা বলা হয় যে যদি উষ্ণতা তুমি বাড়াও, গ্যাসীয় মাধ্যমের যদি উষ্ণতা বাড়াও, তাহলে প্রতিসারাঙ্ক অর্থাৎ মিউ আস্তে আস্তে করে কমবে। অর্থাৎ উষ্ণতার সঙ্গে প্রতিসারাঙ্ক গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক, এ বাড়লে ও কমে, এটাই ব্যাপার। তাহলে দেখা, তখন আমরা প্রতিসারাঙ্কের নির্ভরশীলতাগুলো বলছিলাম যে প্রতিসারাঙ্ক কিভাবে চেঞ্জ হতে পারে, কার কার উপর নির্ভর করে।
তাহলে এবার জানতে হবে যে প্রতি সারাংশকে আমি কত ভাগে ভাগ করতে পারি। এটা আমাদের নিজেদের মেজারমেন্টের উপর ভিত্তি করে আমরা দুভাগে ভাগ করছি। একটা হয় আপেক্ষিক আপেক্ষিক প্রতি সারাংশ, আরেকটা হয় পরম প্রতিসারাংশ। পরম প্রতিসারাংশ, দেখো এই নামগুলো থেকে কিন্তু আমি মোটামুটি একটা সাধারণ আইডিয়া করতে পারি। আপেক্ষিক মানে কি, যেখানে আমি কারোর সঙ্গে কম্পেয়ার করে একজনের প্রতিসারাংশ বলবো, একজনের সঙ্গে কম্পেয়ার করে একজনকে বলবো, তখন হবে আপেক্ষিক। আর পরম কখন হবে, যখন এক্স্যাক্টলি আমি ওই মিডিয়ামের অরিজিনাল ভ্যালুটাই বলবো, কারোর সঙ্গে কম্পেয়ার করে নয়। ঠিক আছে, বা বলতে পারি যে ফ্রি মিডিয়ামের সঙ্গে কম্পেয়ার করে, ফ্রি মিডিয়াম মানে কিছু নেই সেখানে, তার সঙ্গে কম্পেয়ার করে আমি বলবো দিস ইজ দ্য পরম প্রতিসারাংশ। এদের ইংলিশ টার্মগুলো একটু শুনে রাখো। আপেক্ষিক প্রতিসারাংশকে বলা হয় রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর পরম মানে কি, এটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে আমরা প্রথম পড়ব, আগে হচ্ছে আপেক্ষিক প্রতিসারাংশটা। আপেক্ষিক প্রতিসারাংশ এই জিনিসটা কি আগে জানতে হবে। আচ্ছা, আমরা আপেক্ষিক মানে কি বলছিলাম, একটা মিডিয়ামের সঙ্গে অন্যটা মিডিয়ামকে কম্পেয়ার করে আমি বলবো। সাপোজ দুটো মিডিয়াম আছে, একটা উপরে আছে সেটা ধরলাম এ মিডিয়াম, আর নিচে আছে বি মিডিয়াম, দুটো আলাদা আলাদা মাধ্যম আছে। ধরো এখান থেকে একটা আলো এলো, এভাবে এসে পড়ছে, ও কি করছে, লম্বের সঙ্গে এইভাবে অন্যদিকে বেঁকে চলে গেছে, এদিকে এসে এদিকে বেঁকে গেছে। তাহলে আমার এই কোণটা কি ছিল, এটা ছিল আপতন কোণ আই, আর এইটা ছিল প্রতিসরণ কোণ আর। ঠিক আছে, আর এখান থেকে আমি স্নেলের সূত্র এখন কি শিখলাম, স্নেলের সূত্র অনুসারে আমরা কি জানি, সাইন আই বাই সাইন আর সমান কি হয়, মিউ। কিন্তু এখানে মিউটা আমি কিভাবে লিখবো, তুলনা করে এর সাপেক্ষে বির। ঠিক আছে, অর্থাৎ এইভাবে এর সাপেক্ষে বির। তাহলে এগুলো পড়ার নিয়ম কি, যদি এরকম থাকে এ মিউ বি, এর মানে হচ্ছে যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাংশ। বোঝা গেল? তাহলে লিখো যে ওই মিউ এ বি, এটার মানে হচ্ছে এটাই যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাংশ। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাংশ, বি মাধ্যমের প্রতিসারাংশ এইটা। অর্থাৎ এখানে এই যে টার্মটা দেখছো, এই যে মিউ এ বি, এটাকেই বলা হয় আপেক্ষিক প্রতিসারাংশ। আপেক্ষিক প্রতিসারাংশ। তুমি আপেক্ষিক প্রতিসারাংশ এই মিউ এ বি কে এভাবে লিখতে পারো, মিউ এ বি, তো ওকে লেখা হয় এইভাবে যে তুমি এখানে কার তাহলে প্রতিসারাংশ বের করবে, বি মাধ্যমে, কিন্তু কার সঙ্গে কম্পেয়ার করে, কার সঙ্গে তুলনা করে, এ মাধ্যমের সঙ্গে। তাহলে লেখার নিয়ম এরকম, যার তুমি বের করবে তাকে উপরে রাখো, মিউ বি। মিউ বির মানটা বের করবে, কিন্তু কার সঙ্গে তুলনা করবো, মিউ এর সঙ্গে। তাহলে যাকে তুলনা করবে তাকে নিচে লিখো, মিউ এ। তাহলে এ মিউ বি ওকে লেখা যায় কি, মিউ বি বাই মিউ এ। এই লেখার নিয়মটা মনে রাখো ভালো করে, যার বের করবো তাকে উপরে রাখবো, যার সঙ্গে তুলনা করে বের করবো তাকে করবো নিচে। এইভাবে লেখার নিয়ম এইটা। তাহলে এটা আমার গেল আপেক্ষিক প্রতিসারাংশ। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে পরম প্রতিসারাংশ। পরম প্রতিসারাংশ আমি কি বলছিলাম, যে ওকে আমি শূন্য মাধ্যমের সঙ্গে কম্পেয়ার করবো। শূন্য মাধ্যম মানে সেখানে কোনো কিছুই নেই, ঠিক আছে, তার সঙ্গে আমি কম্পেয়ার করবো। পরম প্রতিসারাংশ। সাপোজ ধরো একটা বিভেদ তল আছে, ওর উপরটা হচ্ছে শূন্য মাধ্যম, উপরটা আছে ফ্রি স্পেস, শূন্য মাধ্যম, আর নিচে যে কোনো একটা মাধ্যম আছে, আমি ধরলাম এ মাধ্যম আছে, এ একটা যে কোনো মিডিয়াম হতে পারে। এবার ধর এভাবে একটা লাইট এলো,
এসে পড়ছে এখানে, পড়ে ও এই লম্বের সঙ্গে এটা কোণ করে বেরিয়ে গেছে এইভাবে। ঠিক আছে, তাহলে একই রকমভাবে তুমি এটাকে বলবে আপতন কোণ আই, এটা নর্মাল ছিল লম্ব, এগুলো লম্ব, আর এটা হচ্ছে আর প্রতিসরণ কোণ। তাহলে এখানে আমি কি করব, এখানে আমি কিন্তু এই মিডিয়ামের প্রতিসরাঙ্ক বের করবো কিন্তু শূন্য মাধ্যমের সাপেক্ষে। বুঝা গেছে? আগেরটা কি ছিল, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এখানে শুধু আমি বলবো শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই পার্টিকুলার যে মিডিয়াম আমি রাখছি এই মিডিয়াম ওর প্রতিসরাঙ্ক, ওটাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। অর্থাৎ এখানে আমি এরকম মিউ শূন্য এ অর্থাৎ 0 মিউ এ অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, ওটাকে আমি কি লিখবো, অনেকে শূন্য এ না লিখে শুধু মিউ এ লিখে, সামনে শূন্য লিখাও যা না লিখাও তা, এটা এভাবে লিখলেই বোঝা যায় যে একে শূন্য মাধ্যমের সঙ্গে কম্পেয়ার করে লেখা হচ্ছে। তাহলে এটাকে আমি কি বলবো, এই ধরনের কম্পেয়ার হলে তাকে আমি বলবো পরম প্রতিসরাঙ্ক, ওই মাধ্যমের অরিজিনাল প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। তাহলে মিউ এ সমান আমরা কি হয় জানি, স্নেলের সূত্র অনুসারে সাইন আই বাই সাইন আই, যেমন হয় নিয়ম এটাই। দেখো তাহলে প্রতিসরাঙ্ক জিনিসটা কি, প্রতিসরাঙ্ক অ্যাকচুয়ালি এমন একটা ব্যাপার যে এই মিডিয়ামের মধ্যে দিয়ে আলোর স্পিড কত হবে সেটাকে কন্ট্রোল করে। যদি ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হয় তাহলে ওখান থেকে আলোর স্পিড সর্বোচ্চ হবে। যেমন আমরা এই যে শূন্য মাধ্যম বললাম, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক হয় সর্বনিম্ন 1, ওটা সর্বনিম্ন, ওর থেকে কম হয় না। ওখানে আলোর স্পিড কিন্তু সর্বোচ্চ। আমরা জানি যে শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ওটা হচ্ছে আলোর সর্বোচ্চ বেগ। এবার ওর থেকে যত আস্তে আস্তে করে প্রতিসরাঙ্ক যখন বাড়বে, আস্তে আস্তে করে কী হবে, আলোর স্পিড কমতে থাকবে। তো এইভাবে চেঞ্জ হয়। তাহলে এখানে একটু লিখো ছোট করে যে পরম প্রতিসরাঙ্কের মান, প্রতিসরাঙ্কের মান কখনোই 1 এর থেকে কম হতে পারে না, কম হতে পারে না। কারণ কি, কারণ আমরা জানি যে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক হয় 1 আর সেখানে আলোর স্পিড সর্বোচ্চ। ঠিক আছে, এই জন্য কখনোই পরম প্রতিসরাঙ্কের মান 1 এর থেকে কম হতে পারে না, ওর থেকে কম হলে আলোর স্পিড আরো বেড়ে যাবে, যেটা কখনো হয় না। তাহলে এবার আমরা মাধ্যমের ওই প্রতিসরাঙ্ক মিউ ও কিভাবে আলোর বেগকে কন্ট্রোল করে ওই মাধ্যমের মধ্যে দিয়ে, সেটা এবার আমরা শিখব। তাহলে হেডিং লাগাও, আলোর বেগের সঙ্গে মিউ এর সম্পর্ক, অর্থাৎ মাধ্যমের প্রতিসরাঙ্কের সম্পর্ক, এই ব্যাপারটা শিখতে হবে। এই সম্পর্ক এভাবে লেখা যায়, আমরা এক্ষুনি যেটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বের করছিলাম সেখানে কি ছিল, মিউ এ বি ছিল, অর্থাৎ বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সঙ্গে তুলনা করি। একে বেগের সঙ্গে এরকম লেখা যায় যে আমার এই যে ডায়াগ্রামটা ছিল, এখান থেকে আলো আসছিল, এটা ছিল এ মিডিয়াম, এটা ছিল বি মিডিয়াম, ও আলো এভাবে বেঁকে যাচ্ছিল লম্বের সঙ্গে, এই ব্যাপারটা ছিল এইভাবে, এটা আই ছিল, এটা আর ছিল, এইরকম। একে আমি এরকম লিখতে পারি যে এ মাধ্যমে আলোর বেগ যা ছিল ডিভাইডেড বাই বি মাধ্যমের আলোর বেগ, এ মাধ্যমের আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমের আলোর বেগ। তাহলে দেখো প্রতিসরাঙ্কের সঙ্গে বেগ কিন্তু উল্টো, অর্থাৎ প্রতিসরাঙ্কে আমি কি বলছিলাম, যদি এ মিউ বি থাকে আমি একে কি লিখতে পারি, মিউ বি বাই মিউ এ, অর্থাৎ উপরে বি মাধ্যমের কাজ ছিল, নিচে ছিল এ মাধ্যমের কাজ। কিন্তু বেগের ক্ষেত্রে কি হলো দেখো, এ মিউ বি মানে আগে এ আছে, মানে আগে এ মাধ্যমের বেগটা হবে,
এ মাধ্যমের আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমের আলোর বেগ। তাহলে ধরে নাও যে আমি ধরলাম যে এ মাধ্যমের আলোর বেগ হচ্ছে VA আর বি মাধ্যমের আলোর বেগ হচ্ছে VB। তাহলে মিউ এ মিউ বি সমান কি পেলাম VA বাই VB এইটা। আবার সেই পরম প্রতিসরাঙ্ক যেটা পড়ছিলাম, যদি মিউ এ থাকে কি বলতে পারি, এখানে কিছু নেই মানে কি শূন্য মাধ্যম আছে এখানে বসে, তাহলে কি বলবো শূন্য মাধ্যমের আলোর বেগ ডিভাইডেড বাই এ মাধ্যমের আলোর বেগ। এখানে লিখো তাহলে শূন্য মাধ্যমের আলোর বেগ ডিভাইডেড বাই এ মাধ্যমের আলোর বেগ। শূন্য মাধ্যমের আলোর বেগ কি হয় আমরা জানি, আমরা সি দ্বারা লিখি। সি হচ্ছে লাইটের স্পিড শূন্য মাধ্যমে, আর এ মাধ্যমের আলোর বেগ ধরলাম VA। কেন শূন্য মাধ্যম আগে হলো, যেমন আগেরটাও ছিল এ আগে আছে, ওই জন্য এ মাধ্যমে আলোর বেগ উপরে থাকবে। এখানে কিছু নেই মানে শূন্য আছে, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ উপরে হলো, এটাই ব্যাপার। আবার তুমি একই রকম ভাবে মিউ বি কেও তো লিখতে পারো। মিউ বি সমান কি লিখবেন, কিছু মানে শূন্য আছে মানে উপরে হবে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমের আলোর বেগ, বি মাধ্যমের আলোর বেগ এইটা। তাহলে এখানে মানে কি বুঝবে, শূন্য মাধ্যমের বেগ মানে সি আর বি মাধ্যমের বেগ মানে VB এইটা। আচ্ছা এখান থেকে আমি তাহলে কি লিখতে পারি, দেখো তখন যে এত কিছু লিখলাম। আচ্ছা দেখো আমি এই যে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করছি, এটা বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ছিল, এটা হচ্ছে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, ওদের অনুপাত বের করব। অর্থাৎ এটা এটা এভাবে করব মিউ বি বাই মিউ এ, ওই দুটোর অনুপাত বের করব। আগে মিউ বি লিখছি, তাহলে মিউ বি সমান কি ছিল সি বাই VB লিখো, অথবা ওটা কি লিখবো আমি সি বাই VB এইভাবে। আর মিউ এর মান কত ছিল, এই যে সি বাই VA, সি বাই VA। দেখো তুমি সি সি কেটে যাবে, কেটে গিয়ে এই VA টা উপরে উঠবে আর VB টা নিচে নামবে, মানে এভাবে পাবো আমি VA বাই VB। দেখো আমি এই ব্যাপারটা কিন্তু তোমাকে বলতে চাইছিলাম। উপরে দেখো বি মাধ্যমের প্রতিসরাঙ্ক আছে, কিন্তু এখানে কি আছে দেখো এ মাধ্যমের বেগ আছে, তার মানে বেগের সঙ্গে প্রতিসরাঙ্ক পরস্পর ব্যস্তানুপাতিক দেখাচ্ছে, ঠিক আছে। আবার দেখো একটা ব্যাপার, মজার বিষয় কিরকম ব্যাপারগুলো কিরকম সম্পর্কযুক্ত। দেখো আমরা এ মিউ বি সমান কি পেয়েছিলাম VA বাই VB, আবার মিউ বি বাই মিউ এ সমান কি পেলাম VA বাই VB। তাহলে আমি তো বলতে পারি যে এইটা সমান এইটা, ঠিক তো, যেটা আমরা আগে ধরে নিয়েছিলাম সেটা এখান থেকে আবার প্রমাণও হয়ে গেল। তাহলে দেখো কি পেলাম আমি পাবো এখান থেকে মিউ বি বাই মিউ এ সমান হচ্ছে এ মিউ বি, এইভাবে এইটা। দেখো এই বিষয়টা আমি তখন বলছিলাম যে এ মিউ বি মানে কি বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সাপেক্ষে। আবার বলছিলাম যে যার প্রতিসরাঙ্ক বের করবো তাকে উপরে রাখতে হবে, আর যার সাপেক্ষে করবো তাকে নিচে রাখতে হবে, সেটাই এখানে আছে। তাহলে আমি তো ঘুরিয়ে এটাও বলতে পারি যে এবং যদি আমি এটা করি মিউ এ বাই মিউ বি, তাকে আমি কীরকম লিখবো, এটা মিউ বি বাই মিউ এ ছিল, তাহলে এখানে কি হবে মিউ লিখলাম, যার বের করবো অর্থাৎ এ মাধ্যমে বের করবো ওকে রাখবো এখানে, বি মাধ্যমের সাপেক্ষে তুলনা করে করবো, তাহলে বিটা থাকবে সামনে। তাহলে বি মিউ এ সমান কি হবে মিউ এ বাই মিউ বি। এই দুটো সম্পর্ক একটু দেখে রাখো, এই ধরনের রিলেশন থেকে বহু নিউমেরিক্যালস প্রবলেম ম্যাথমেটিক্যাল প্রবলেম করা যায়। তাহলে দেখো আমরা তাহলে আলোর বেগের সঙ্গে মিউর কি সম্পর্ক পেলাম সেটা এখানে দেখা যাচ্ছে, বাট আমি এটা জেনারেল পুরোটা সম্পর্ক লিখবো। কিরকম দেখো আমরা স্নেলের সূত্র থেকে কি জানতাম, সাইন আই বাই সাইন আর সমান হয় এইরকম যে মিউ এ বি, এভাবে লেখা যায়। আবার মিউ এ বি সমান আমরা কি পেলাম মিউ বি বাই মিউ এ, তাহলে মিউ বি বাই মিউ এ রাখো। আবার দেখো ওই সম্পর্কটা আমরা এখানে পেয়ে গেছি
মিউ বি বাই মিউ এ সমান হয় ভিএ বাই ভিবি। তাহলে আমি কি লিখবো, ওটাই হয় ভিএ বাই ভিবি। তাহলে এইটাই হলো ওভারঅল প্রত্যেকের সঙ্গে, অর্থাৎ আপতন কোণ, প্রতিসরণ কোণ, দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক, দুটো মাধ্যমের বেগ, তাদের মধ্যে সম্পর্ক এটা। এবার দেখো এই সম্পর্ক থেকে আমি দুটো জিনিস বলতে পারি এরকম। একটা বলতে পারি, এই দিকে বলছি এভাবে, দেখো আমি যদি এইটার সঙ্গে এইটাকে যদি কোনাকুনি গুণ লাগাই, অর্থাৎ এই সমীকরণটার সঙ্গে এইটা কি হবে, একবার আমি পাবো সাইন আই ইন্টু মিউ এ, এইভাবে দেখো একবার পাবো মিউ এ ইন্টু সাইন আই, সেটা সমান কি হবে, যখন এইটার সঙ্গে এটা গুণ করবো মিউ বি ইন্টু সাইন আর, মিউ বি ইন্টু সাইন আর। এইটাও হচ্ছে কিন্তু একটা স্নেলের সূত্রের স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে। অর্থাৎ এটাকে বলা হয় স্নেলের সূত্রের, এটাকে বলা হয়, লিখো, স্নেলের সূত্রের সাধারণ রূপ, সাধারণ রূপ। বুঝা গেল? সিম্পলি আমি দুটোকে কোনাকুনি গুণ লাগিয়ে দিচ্ছি, আর কিছু করিনি। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই। আমার মোটামুটি সম্পর্ক প্রমাণ হয়ে গেছে, কিন্তু আমি কিছু জাস্ট নিউমেরিক্যালস কাজগুলো করছি আর কি। যদি এমনটা করা হয়, যদি আমি এইটার সঙ্গে এইটাকে গুণ করি, কত হয় বলো তো, দেখি কত হয়। একটা কি ছিল মিউ এ বি, তার সঙ্গে আমি গুণ করব মিউ বি এ, এইভাবে গুণ করে মান বসাও। তাহলে এ মিউ বির মান কত ছিল, মিউ বি বাই মিউ এ বসাও, মিউ বি বাই মিউ এ ইন্টু এটার মান কত ছিল, এই যে বি মিউ এ, বি মিউ এ মানে ছিল মিউ এ বাই মিউ বি, মিউ এ বাই মিউ বি। দেখো সব কেটে যাবে, মিউ বি মিউ বি মিউ এ মিউ এ কেটে গিয়ে 1। তার মানে এটাই যে এ মিউ বি ইন্টু বি মিউ এ, দুটোর যদি মিউ বি ইন্টু বি মিউ এ করা হয়, সবসময় তার গুণফল হবে 1, 1। এইবার আমি তোমাদেরকে জাস্ট সিম্পলি এতক্ষণ যে সমস্ত সম্পর্কগুলো আমরা প্রমাণ করলাম, তার উপর কী ধরনের নিউমেরিক্যালস প্রবলেমগুলো করতে পারো সলভ, সেগুলো আমরা একটা শিখবো। এবং আরেকটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা সেটা অবশ্যই করে আমাকে মানে সেকশানে জানাও যে করতে পারলে কিনা, ঠিক আছে? ওকে, তো দেখো প্রশ্নটা কি বলছে, একটি আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, ঠিক আছে। উপরে বায়ু ছিল, নিচে কাঁচ ছিল, আলোক রশ্মি ভাবে এসে কাঁচে প্রবেশ করছে। কাঁচের প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে 1.50। তাহলে প্রশ্ন হচ্ছে কাঁচের আলোর বেগ কত হবে। বলা আছে শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এই ধরনের প্রবলেম থাকলে কি করবে, ফার্স্ট কাজ হবে কি কি ডাটা আছে আগে লিখে নাও। দেখো কাঁচের প্রতিসরাঙ্ক বলা আছে মানে সবসময় মনে রাখবে, ওখানে সবসময় আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা থাকে ওগুলো, ঠিক আছে। কাঁচের প্রতিসরাঙ্ক মানে ওটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা আছে। তো কাঁচের প্রতিসরাঙ্ক বলা আছে, তুমি সাপোজ ধরতে পারো এরকম ভাবে যে ধরো এটা মিডিয়াম ছিল, এটা কাঁচ, এটা কাঁচ, কোথা থেকে আলো আসছে বলছে, বায়ু থেকে, বায়ু, উপরে বায়ু আছে, বায়ু মানে এয়ার, ঠিক। এয়ার থেকে কাঁচ, কাঁচ মানে গ্লাস, তাহলে এয়ার থেকে গ্লাসে আলো আসছে এভাবে, এসেও বাঁকবে একটা নর্মালের সঙ্গে, সে যাই হোক। তো তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক আমি কি লিখবো এখানে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে মিউ অফ গ্লাস, গ্লাসের কিন্তু কার সঙ্গে কম্পেয়ার করা আছে, এয়ারের সঙ্গে, কারণ বায়ু থেকে আসছে যেহেতু, ঠিক আছে। বায়ু থেকে অর্থাৎ এয়ার থেকে আসছে গ্লাসের, গ্লাসের প্রতিসরাঙ্ক এয়ারের সঙ্গে কম্পেয়ার করে কত আছে ওটার মান, ওটার মান আছে 1.5, এটা। আবার দেখো এখানে আমরা প্রমাণ করছি যে এই প্রতিসরাঙ্কের সঙ্গে বেগের সম্পর্কে এটা বলা ছিল এরকম, দেখো মিউ অফ এ জি সমান কি ছিল, যার সঙ্গে তুলনা করি তার বেগটাকে উপরে রাখতে হয়, ভিএ ডিভাইডেড বাই যার করব তার, অর্থাৎ গ্লাসের ভিজি, এইটা।
এখানে লিখে রাখো, এখানে হচ্ছে ভিএ, ভিএটা হচ্ছে বায়ুতে আলোর বেগ, বায়ুতে আলোর বেগ, আর ভিজিটা হচ্ছে গ্লাসে বা কাঁচে আলোর বেগ। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ভিজির মান কি পাবো, কারণ আমাকে তো কাঁচে আলোর বেগ বের করতে হবে। এই গ্লাসে আলোর বেগ এটা ভিজির মান কি হবে, এটা এখানে রাখছে, নিচে নেমে যাবে, তাহলে ভিএ বাই হবে মিউ এজি। এটা আবার দেখো, আমরা এই যে বায়ুতে যে আলোর বেগ ধরছি যেটা ভিএ, ওটা আমি একটা অ্যাপ্রক্সিমেশন ধরবো, যেখানে বলবো যে বায়ুতে আলোর বেগ যা আর শূন্য মাধ্যমে আলোর বেগ তা, একটা অ্যাপ্রক্সিমেশন করবো এই পার্টিকুলার অঙ্কটা করার জন্য। অর্থাৎ এখানে আমি ধরবো এটাই যে এই যে ভিএটা এটা প্রায় সমান, নিয়ার ইকুয়ালস টু সি ছিল শূন্য মাধ্যমে আলোর বেগ তার সঙ্গে। তাহলে আমি ভি এর জায়গাতে এই মানটা বসিয়ে দিতে পারি, 3 × 10⁸, আর নিচে মিউ এর মান দেওয়া আছে 1.5 যা আছে এইটা। তাহলে উত্তর কত আসবে দেখো, 1.5 2 3 হয়, তাহলে 2 × 10⁸ অটো মিটার পার সেকেন্ড। এটা হলো ভিজির মান, বোঝা গেল? তাহলে এইভাবে তুমি সিম্পলি বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে পারো। এইবার আমি তোমাকে একটা পার্টিকুলার অঙ্ক দেবো, একটা ক্যালকুলেশন দেবো আর কি, একটা নিউমেরিক্যাল প্রবলেম দেবো, যেটা তোমরা বাড়িতে চেষ্টা করো, একটু অন্য রকম চেষ্টা করো, যদি না পারো আমাকে জানাও, আমি তোমাদের ওটা করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো, তোমাদেরকে পার্টিকুলার এই একটা সিম্পলি প্রবলেম দিলাম, সেখানে দেখো মিউ অফ জি মানে গ্লাসের অর্থাৎ কাঁচের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে 3/2, মিউ অফ ওয়াটার মানে জলের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3। তোমাকে ডব্লিউ মিউ জি অর্থাৎ গ্লাসের প্রতিসরাঙ্ক বের করতে হবে ওয়াটারের সঙ্গে কম্পেয়ার করে। সিম্পলি জাস্ট মান বসিয়ে দিবে। আমরা ডব্লিউ মিউ জিকে কি লিখতে পারি, মিউ জি বাই মিউ ডব্লিউ, মিউ জি মিউ ডব্লিউ মান দেওয়া আছে, মান বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে। আবার একই রকম ভাবে দেখো এখানেও হবে, জি মিউ ডব্লিউ মানে এটা লিখবে তুমি মিউ ডব্লিউ বাই মিউ জি। জাস্ট এগুলো হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, দেওয়া আছে পরম প্রতিসরাঙ্ক। এই কাজটা তোমরা করে আমাকে কমেন্ট সেকশানে কোনটার কত করে উত্তর এলো সেটা জানাও, আর আমি দেখে বলবো তোমরা ঠিক করলে না ভুল করলে। আর আজকে আমরা এখানেই আমাদের প্রথম দিনের ইন্ট্রোডাকশন লেকচার 1 আমরা এখানেই শেষ করছি। আর আশা করছি আজকের ক্লাস তোমাদের প্রত্যেকের খুব হেল্প করবে তোমাদের এইচএস এর জন্য। আর বাকি তোমরা বাড়িতে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।